একটি সুপারনোভা একটি তারার একটি শক্তিশালী এবং উজ্জ্বল বিস্ফোরণ। একটি সুপারনোভা একটি বৃহদায়তন নক্ষত্রের শেষ বিবর্তনীয় পর্যায়ে বা যখন একটি সাদা বামন পলাতক পারমাণবিক সংমিশ্রণে ট্রিগার হয় তখন ঘটে। আদি বস্তু, যাকে পূর্বপুরুষ বলা হয়, হয় একটি নিউট্রন তারকা বা ব্ল্যাক হোলে ভেঙে পড়ে, অথবা একটি ছড়িয়ে পড়া নীহারিকা তৈরি করতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। একটি সুপারনোভার সর্বোচ্চ অপটিক্যাল আলোকসজ্জা বেশ কয়েক সপ্তাহ বা মাস ধরে বিবর্ণ হওয়ার আগে একটি সম্পূর্ণ গ্যালাক্সির সাথে তুলনীয় হতে পারে। মিল্কিওয়েতে সরাসরি দেখা শেষ সুপারনোভা ছিল 1604 সালে কেপলারের সুপারনোভা। 1572 সালে টাইকোর সুপারনোভা থেকে খুব বেশি দিন পরেই দেখা গিয়েছিল, উভয়ই খালি চোখে দৃশ্যমান ছিল। আরও সাম্প্রতিক সুপারনোভার অবশিষ্টাংশ পাওয়া গেছে, এবং অন্যান্য ছায়াপথগুলিতে সুপারনোভার পর্যবেক্ষণ থেকে জানা যায় যে তারা প্রতি শতাব্দীতে গড়ে প্রায় 3 বার মিল্কিওয়েতে ঘটে। মিল্কিওয়েতে একটি সুপারনোভা আধুনিক জ্যোতির্বিদ্যার টেলিস্কোপ মাধ্যমে প্রায় নিশ্চিতভাবেই পর্যবেক্ষণযোগ্য হবে। অতি সাম্প্রতিক নগ্ন চোখের সুপারনোভা ছিল SN 1987, যেটি ছিল আকাশগঙ্গার উপগ্রহ গ্যালাক্সি, বড় ম্যাগেলানিক ক্লাউডে একটি নীল সুপারজায়ান্ট নক্ষত্রের বিস্ফোরণ। তাত্ত্বিক অধ্যয়নগুলি ইঙ্গিত দেয় যে বেশিরভাগ সুপারনোভা দুটি মৌলিক প্রক্রিয়াগুলির মধ্যে একটি দ্বারা ট্রিগার হয়: একটি শ্বেত বামনে পারমাণবিক ফিউশনের আকস্মিক পুনঃপ্রজ্বলন, বা একটি বিশাল নক্ষত্রের কেন্দ্রের আকস্মিক মহাকর্ষীয় পতন। একটি শ্বেত বামনের পুনঃপ্রজ্বলনের সময়, বস্তুর তাপমাত্রা পলাতক পারমাণবিক ফিউশনকে ট্রিগার করার জন্য যথেষ্ট বৃদ্ধি পায়, যা তারাকে সম্পূর্ণরূপে ব্যাহত করে। সম্ভাব্য কারণগুলি হল একটি বাইনারি সহচর থেকে অ্যাক্রিশনের মাধ্যমে বা একটি তারকা মার্জার দ্বারা উপাদানের সঞ্চয়। একটি বৃহদায়তন নক্ষত্রের আকস্মিক বিস্ফোরণের ক্ষেত্রে, একটি বৃহদায়তন নক্ষত্রের কেন্দ্র আকস্মিক পতনের মধ্য দিয়ে যাবে যখন এটি তারার নিজস্ব মাধ্যাকর্ষণকে প্রতিহত করার জন্য ফিউশন থেকে পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে অক্ষম হয়, যা অবশ্যই ঘটতে হবে একবার নক্ষত্রটি লোহাকে মিশ্রিত করা শুরু করলে, কিন্তু ঘটতে পারে ধাতব ফিউশনের পূর্ববর্তী পর্যায়ে। সুপারনোভা আলোর গতির কয়েক শতাংশ পর্যন্ত গতিতে বেশ কিছু সৌর ভর পদার্থকে বের করে দিতে পারে। এটি আশেপাশের আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের মধ্যে একটি প্রসারিত শক ওয়েভ চালায়, একটি সুপারনোভা অবশিষ্টাংশ হিসাবে পর্যবেক্ষণ করা গ্যাস এবং ধূলিকণার একটি প্রসারিত শেলকে ঝাড়ু দেয়। অক্সিজেন থেকে রুবিডিয়াম পর্যন্ত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের উপাদানগুলির একটি প্রধান উৎস সুপারনোভা। সুপারনোভার প্রসারিত শক ওয়েভ নতুন তারা গঠনের সূত্রপাত করতে পারে। সুপারনোভা মহাজাগতিক রশ্মির একটি প্রধান উৎস। তারা মহাকর্ষীয় তরঙ্গ তৈরি করতে পারে। ব্যুৎপত্তি: সুপারনোভা শব্দের বহুবচন রূপ আছে সুপারনোভা বা সুপারনোভা এবং প্রায়শই সংক্ষেপে SN বা SNE বলা হয়। এটি ল্যাটিন শব্দ নোভা থেকে উদ্ভূত, যার অর্থ নতুন, যা একটি অস্থায়ী নতুন উজ্জ্বল নক্ষত্র বলে মনে হয়। সুপার উপসর্গ যোগ করলে সুপারনোভাকে সাধারণ নোভা থেকে আলাদা করা যায়, যেগুলো অনেক কম আলোকিত। সুপারনোভা শব্দটি তৈরি করেছিলেন ওয়াল্টার বাডে এবং ফ্রিটজ জুইকি, যারা 1931 সালে জ্যোতির্পদার্থবিদ্যার বক্তৃতায় এটি ব্যবহার শুরু করেছিলেন। এটির প্রথম ব্যবহার একটি জার্নাল নিবন্ধে পরের বছর নর্থ লুন্ডমার্কের একটি প্রকাশনায় আসে, যিনি এটি স্বাধীনভাবে তৈরি করেছিলেন। পর্যবেক্ষণ ইতিহাস: একটি নক্ষত্রের সমগ্র ইতিহাসের তুলনায়, একটি সুপারনোভার চাক্ষুষ চেহারা খুব সংক্ষিপ্ত, কখনো কখনো কয়েক মাস বিস্তৃত হয়, যাতে খালি চোখে একটি পর্যবেক্ষণ করার সম্ভাবনা জীবনে প্রায় একবার হয়। একটি সাধারণ গ্যালাক্সিতে 100 বিলিয়ন নক্ষত্রের একটি ক্ষুদ্র ভগ্নাংশেরই একটি সুপারনোভা হওয়ার ক্ষমতা রয়েছে, যাদের ভর বেশি এবং বিরল ধরনের বাইনারি স্টার সিস্টেমে যাদের কমপক্ষে একটি সাদা বামন রয়েছে তাদের জন্য ক্ষমতা সীমাবদ্ধ। প্রাথমিক আবিষ্কার: HB9 নামে পরিচিত একটি সম্ভাব্য সুপারনোভার প্রাচীনতম রেকর্ড সম্ভবত ভারতীয় উপমহাদেশের অজানা প্রাগৈতিহাসিক মানুষ দেখেছিলেন এবং কাশ্মীরের বুরজাহামা অঞ্চলে 4500-1000 খ্রিস্টপূর্বাব্দের একটি শিলা খোদাইতে রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে SN 185 খ্রিস্টাব্দে চীনা জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা নথিভুক্ত করা হয়েছিল। সবচেয়ে উজ্জ্বল নথিভুক্ত সুপারনোভা ছিল SN 1006, যা 1006 খ্রিস্টাব্দে লুপাস নক্ষত্রমণ্ডলে দেখা গিয়েছিল। এই ঘটনাটি চীন, জাপান, ইরাক, মিশর এবং ইউরোপের পর্যবেক্ষকরা বর্ণনা করেছেন। ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা সুপারনোভা SN 1054 ক্র্যাব নেবুলা তৈরি করেছে।
সুপারনোভা SN 1572 এবং SN 1604, খালি চোখে পর্যবেক্ষণ করা সর্বশেষ মিল্কিওয়ে সুপারনোভা, ইউরোপে জ্যোতির্বিদ্যার বিকাশে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল কারণ তারা অ্যারিস্টলীয় ধারণার বিরুদ্ধে তর্ক করতে ব্যবহৃত হয়েছিল যে চাঁদ এবং গ্রহের বাইরে মহাবিশ্ব ছিল স্থির এবং অপরিবর্তনীয়। জোহানেস কেপলার 1604 সালের 17 অক্টোবর তার সর্বোচ্চ পর্যায়ে SN 1604 পর্যবেক্ষণ শুরু করেন এবং 1 বছর পরে খালি চোখে দেখা না হওয়া পর্যন্ত এর উজ্জ্বলতার অনুমান করতে থাকেন। টাইচো ব্রেহে ক্যাসিওপিয়াতে SN 1572 পর্যবেক্ষণের পর এটি একটি প্রজন্মের মধ্যে পর্যবেক্ষিত দ্বিতীয় সুপারনোভা ছিল। কিছু প্রমাণ আছে যে আমাদের গ্যালাক্সিতে সবচেয়ে কনিষ্ঠ পরিচিত সুপারনোভা, G1.9+0.3, 19 শতকের শেষের দিকে ঘটেছিল, যা 1680 সালের দিকে ক্যাসিওপিয়া এর চেয়ে অনেক বেশি সম্প্রতি ঘটেছিল। সে সময় কোনটিই উল্লেখ করা হয়নি। G1.9+0.3 এর ক্ষেত্রে, গ্যালাকটিক ডিস্কের সমতল বরাবর ধুলো থেকে উচ্চ বিলুপ্তি ঘটনাটিকে যথেষ্ট পরিমাণে ম্লান করে দিতে পারে যাতে এটি অলক্ষিত হয়। ক্যাসিওপিয়া এর পরিস্থিতি কম স্পষ্ট। ইনফ্রারেড আলোর প্রতিধ্বনি শনাক্ত করা হয়েছে যে এটি বিশেষ করে উচ্চ বিলুপ্তির অঞ্চলে ছিল না। টেলিস্কোপ ফলাফল। জ্যোতির্বিদ্যার টেলিস্কোপ বিকাশের সাথে সাথে ক্ষীণ এবং আরও দূরবর্তী সুপারনোভা পর্যবেক্ষণ এবং আবিষ্কার করা সম্ভব হয়েছিল। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে SN 1885 এর প্রথম এই ধরনের পর্যবেক্ষণ ছিল। দ্বিতীয় সুপারনোভা, SN 1895b, 1 দশক পরে NGC 5253 আবিষ্কৃত হয়েছিল। 1920 এর দশকে নোভা এর একটি নতুন ক্যাটাগরি যা মূলত বিশ্বাস করা হয়েছিল তার প্রাথমিক কাজ করা হয়েছিল। এগুলিকে বিভিন্নভাবে উচ্চ শ্রেণীর নোভা, হাউপ নোভা বা দৈত্য নোভা বলা হতো। সুপারনোভা নামটি 1931 সালে ক্যালোটেকের বক্তৃতায় ওয়াল্টার বাডে এবং জুইকি দ্বারা তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। এটি 1933 সালে নর্থ লুন্ডমার্ক দ্বারা প্রকাশিত একটি জার্নাল পেপারে এবং 1934 সালের একটি গবেষণাপত্রে সুপারনোভা হিসাবে ব্যবহৃত হয়েছিল। বাদে এবং জিকি দ্বারা 1938 সালের মধ্যে হাইফেনটি আর ব্যবহার করা হয়নি এবং আধুনিক নামটি ব্যবহার করা হয়েছিল। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী রুডলফ মিনকোভস্কি এবং ফ্রিটজ জুইকি আধুনিক সুপারনোভা শ্রেণীবিভাগের স্কিমটি 1941 সালে শুরু করেছিলেন। 1960 এর দশকে, জ্যোতির্বিজ্ঞানীরা দেখতে পান যে সুপারনোভার সর্বাধিক তীব্রতা স্ট্যান্ডার্ড মোমবাতি হিসাবে ব্যবহার করা যেতে পারে, তাই জ্যোতির্বিজ্ঞানের দূরত্বের সূচক। 2003 সালে পর্যবেক্ষিত সবচেয়ে দূরবর্তী সুপারনোভাগুলির মধ্যে কয়েকটি প্রত্যাশিত থেকে ম্লান দেখায়। এটি এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে যে মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত হচ্ছে। সুপারনোভা ইভেন্টগুলির পুনর্গঠন জন্য কৌশলগুলি তৈরি করা হয়েছিল যেগুলি পর্যবেক্ষণ করার কোনো লিখিত রেকর্ড নেই। ক্যাসিওপিয়া একটি সুপারনোভা ইভেন্টের তারিখ নীহারিকা থেকে আলোর প্রতিধ্বনি থেকে নির্ধারিত হয়েছিল, যখন সুপারনোভা অবশিষ্টাংশ AX/J0852.0-4622 এর বয়স তাপমাত্রা পরিমাপ এবং টাইটানিয়াম-44 এর তেজস্ক্রিয় ক্ষয় থেকে গামা রশ্মির নির্গমন থেকে অনুমান করা হয়েছিল। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে আলোকিত সুপারনোভা হল SN 15LH, 3.82 গিগালাইট বছরের দূরত্বে। এটি প্রথম 2015 সালের জুনে শনাক্ত করা হয়েছিল এবং এটি 570 বিলিয়ন পৌঁছেছিল, যা অন্য যে কোনো পরিচিত সুপারনোভার বোলোমেট্রিক আলোর দ্বিগুণ। এই সুপারনোভার প্রকৃতি নিয়ে বিতর্ক রয়েছে এবং ব্ল্যাক হোল দ্বারা একটি নক্ষত্রের জোয়ার-ভাটার বিঘ্নের মতো বেশ কয়েকটি বিকল্প ব্যাখ্যার পরামর্শ দেওয়া হয়েছে। SN 2013 FS 6 অক্টোবর 2013 এ সুপারনোভা ইভেন্টের 3 ঘন্টা পর ইন্টারমিডিয়েট পালোমার ট্রানজিয়েন্ট ফ্যাক্টরি দ্বারা রেকর্ড করা হয়েছিল। এটি বিস্ফোরণের পর ধরা পড়া প্রাচীনতম সুপারনোভাগুলির মধ্যে একটি, এবং প্রকৃত বিস্ফোরণের 6 ঘন্টা পরে এটি প্রথম দিকের স্পেকট্রা প্রাপ্ত হয়েছে। নক্ষত্রটি NGC 7610 নামে একটি সর্পিল ছায়াপথে অবস্থিত, পেগাসাস নক্ষত্রমণ্ডলে 160 মিলিয়ন আলোকবর্ষ দূরে। সুপারনোভা SN 2016 GKG 20 সেপ্টেম্বর 2016 আর্জেন্টিনার রোজারিও থেকে অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী ভিক্টর বুশো দ্বারা শনাক্ত করা হয়েছিল। এটি প্রথমবারের মতো একটি অপটিক্যাল সুপারনোভা থেকে প্রাথমিক শক ব্রেকআউট পরিলক্ষিত হয়েছিল। হাবল স্পেস টেলিস্কোপ ইমেজে পূর্বপুরুষ তারকাটিকে তার পতনের আগে থেকে শনাক্ত করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানী অ্যালেক্স ফিলিপেনকো উল্লেখ করেছেন, প্রথম মুহূর্তে তারা বিস্ফোরিত হতে শুরু করার পর পর্যবেক্ষণগুলি এমন তথ্য প্রদান করে যা সরাসরি অন্য কোনো উপায়ে পাওয়া যায় না। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার JWST অ্যাডভান্সড ডিপ এক্সট্রাগ্যালাকটিক সার্ভে প্রোগ্রামের মাধ্যমে প্রায় 80টি নতুন উদাহরণ শনাক্ত করে সুপারনোভা সম্পর্কে আমাদের বোঝাপড়াকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। এর মধ্যে রয়েছে 3.6 এর রেডশিফটে সবচেয়ে দূরবর্তী বর্ণালীগতভাবে নিশ্চিত হওয়া সুপারনোভা, যা নির্দেশ করে যে এর বিস্ফোরণ ঘটেছিল যখন মহাবিশ্বের বয়স মাত্র 1.8 বিলিয়ন বছর ছিল। এই ফলাফলগুলি প্রাথমিক মহাবিশ্বের নাক্ষত্রিক বিবর্তন এবং তার গঠনের বছরগুলিতে সুপারনোভার ফ্রিকোয়েন্সি সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। আবিষ্কার প্রোগ্রাম। যেহেতু সুপারনোভা একটি ছায়াপথের মধ্যে তুলনামূলকভাবে বিরল ঘটনা, মিল্কিওয়েতে 1 শতাব্দীতে প্রায় 3 বার ঘটছে, অধ্যয়নের জন্য সুপারনোভার একটি ভালো নমুনা পাওয়ার জন্য অনেক ছায়াপথের নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। আজ, অপেশাদার এবং পেশাদার জ্যোতির্বিজ্ঞানীরা প্রতি বছর কয়েকশত খুঁজে পাচ্ছেন, কিছু যখন সর্বাধিক উজ্জ্বলতার কাছাকাছি, অন্যরা পুরানো জ্যোতির্বিজ্ঞানের ফটোগ্রাফ বা প্লেটে। অন্যান্য ছায়াপথের সুপারনোভা কোন অর্থপূর্ণ নির্ভুলতার সাথে ভবিষ্যৎবাণী করা যায় না। সাধারণত, যখন তারা আবিষ্কৃত হয়, তারা ইতিমধ্যে অগ্রগতি হয়। দূরত্ব পরিমাপের জন্য আদর্শ মোমবাতি হিসাবে সুপারনোভা ব্যবহার করতে, তাদের সর্বোচ্চ আলোকসজ্জা পর্যবেক্ষণ করা প্রয়োজন। তাই তাদের সর্বোচ্চ পৌঁছানোর আগে তাদের ভালোভাবে আবিষ্কার করা গুরুত্বপূর্ণ। অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীরা, যারা পেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের তুলনায় অনেক বেশি, তারা সুপারনোভা খুঁজে বের করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সাধারণত একটি অপটিক্যাল টেলিস্কোপ মাধ্যমে কিছু নিকটবর্তী ছায়াপথ দেখে এবং তাদের আগের ফটোগ্রাফের সাথে তুলনা করে। 20 শতকের শেষের দিকে, জ্যোতির্বিজ্ঞানীরা সুপারনোভা শিকারের জন্য ক্রমশ কম্পিউটার নিয়ন্ত্রিত টেলিস্কোপ এবং CCDর দিকে ঝুঁকেছে। যদিও এই ধরনের সিস্টেম অপেশাদারদের কাছে জনপ্রিয়, সেখানে কার্জম্যান অটোমেটিক ইমেজিং টেলিস্কোপ মতো পেশাদার ইনস্টলেশনও রয়েছে। সুপারনোভা আর্লি ওয়ার্নিং সিস্টেম প্রকল্পটি মিল্কিওয়ে গ্যালাক্সিতে সুপারনোভা সম্পর্কে প্রাথমিক সতর্ক দিতে নিউট্রিনো ডিটেক্টরের একটি নেটওয়ার্ক ব্যবহার করে। নিউট্রিনো হল সাবটমিক কণা যা সুপারনোভা দ্বারা প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং তারা গ্যালাকটিক ডিস্কের আন্তঃনাক্ষত্রিক গ্যাস এবং ধুলো দ্বারা উল্লেখযোগ্যভাবে শোষিত হয় না। সুপারনোভা অনুসন্ধানগুলি দুটি শ্রেণীতে পড়ে, যেগুলি তুলনামূলকভাবে কাছাকাছি ইভেন্টগুলিতে ফোকাস করে এবং যারা দূরে তাকিয়ে থাকে। মহাবিশ্বের প্রসারণের কারণে, একটি পরিচিত নির্গমন বর্ণালী সহ দূরবর্তী বস্তুর দূরত্ব তার ডপলার শিফট পরিমাপ করে অনুমান করা যেতে পারে। গড়ে, বেশি দূরের বস্তুগুলো কাছাকাছি বস্তুর চেয়ে বেশি বেগ নিয়ে পিছিয়ে যায় এবং তাই উচ্চতর রেডশিফট থাকে। এইভাবে অনুসন্ধানটি উচ্চ রেডশিফট এবং লো রেডশিফটের মধ্যে বিভক্ত। সীমাটি Z সমান 0.1-0.3 এর রেডশিফট পরিসরের চারপাশে পড়ে, যেখানে Z হল বর্ণালীর ফ্রিকোয়েন্সি শিফটের একটি মাত্রাবিহীন পরিমাপ। সুপারনোভার জন্য উচ্চ রেডশিফট অনুসন্ধানগুলি সাধারণত সুপারনোভা আলোর বক্ররেখাগুলি পর্যবেক্ষণ করে। এগুলি হাবল ডায়াগ্রাম তৈরি করতে এবং মহাজাগতিক ভবিষ্যৎবাণী করতে স্ট্যান্ডার্ড বা ক্যালিব্রেটেড মোমবাতির জন্য দরকারি। সুপারনোভা স্পেকট্রোস্কোপি, সুপারনোভার পদার্থবিদ্যা এবং পরিবেশ অধ্যয়ন করতে ব্যবহৃত হয়, উচ্চ রেডশিফটের চেয়ে কম সময়ে বেশি ব্যবহারিক। কম রেডশিফট পর্যবেক্ষণগুলি হাবল বক্ররেখার নিম্ন দূরত্বের প্রান্তকেও নোঙর করে, যা দৃশ্যমান ছায়াপথগুলির জন্য দূরত্ব বনাম রেডশিফটের একটি প্লট। যেহেতু জরিপ প্রোগ্রামগুলি দ্রুত শনাক্ত করা সুপারনোভার সংখ্যা বৃদ্ধি করে, পর্যবেক্ষণের সমন্বিত সংগ্রহগুলি একত্রিত করা হয়েছে। প্যান্থিয়ন ডেটাসেট, 2018 সালে একত্রিত 1048 সুপারনোভা বিস্তারিত। 2021 সালে 18টি ভিন্ন সমীক্ষা থেকে নেওয়া 1550টি সুপারনোভার জন্য এই ডেটাসেটটি 1701 আলোর বক্ররেখায় প্রসারিত করা হয়েছিল, যা 3 বছরের কম সময়ে 50% বৃদ্ধি পেয়েছে।